ফ্লুইড ডিনামিক্সের একটি ইম্পর্ট্যান্ট থিওরি হলো বার্নওয়ালিস থিওরাম। তো এই বার্নওয়ালিস থিওরাম আজকে আমরা জানব, যে বার্নওয়ালিস থিওরাম আগে আমরা জানব, তারপর বার্নওয়ালিস থিওরামের প্রমাণ করব এবং তার সঙ্গে বার্নওয়ালিস থিওরামের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো জানব, যে আমাদের বাস্তবে বার্নওয়ালিস থিওরাম কিভাবে কাজে লাগছে, বা আমরা বিভিন্ন বার্নওয়ালিস থিওরামের আমরা উদাহরণ জানব আজকে। তো এবং এই বার্নওয়ালিস থিওরামে আরেকটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড জানবো, সেটা হচ্ছে চাপ শক্তি। এই বার্নওয়ালিস থিওরামের একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড জানবো, সেটা হচ্ছে প্রেসার এনার্জি। সেই জন্য এই ক্লাসটি যদি সম্পূর্ণ দেখো এবং প্রত্যেকটা ওয়ার্ড যদি বুঝতে পারো, সেই জন্য তোমাকে এই ক্লাসটি সম্পূর্ণ দেখতে হবে। যে অ্যাকচুয়ালি এই ক্লাসের প্রত্যেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা ওয়ার্ড যদি তুমি বুঝতে পারো, তাহলে বার্নওয়ালিস থিওরাম কী বা কেন বলছে, কিভাবে হচ্ছে, কাকে সংরক্ষিত করছে, এর অ্যাপ্লিকেশনগুলো তোমরা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারবে। সেই জন্য এই ক্লাসটি তোমাকে সম্পূর্ণ দেখতে হবে। এবং এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড বললাম, যেটা জানবো, সেটা হচ্ছে প্রেসার এনার্জি। তো বার্নওয়ালিস থিওরাম কি বলে, আগে আমরা সেটাকে জেনে নিই। যে বার্নওয়ালিস থিওরাম বলে যে বার্নওয়ালিস থিওরাম বলে কোনো সংনম্য আদর্শ পরিবাহী, কোনো সংনম্য আদর্শ প্রবাহীর শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। ধ্রুবক বলতে কনস্ট্যান্ট। কি বললো? কোনো অসংনম্য, এটা একটা ওয়ার্ড অসংনম্য, সেকেন্ড আরেকটা ওয়ার্ড আদর্শ প্রবাহী, এবং থার্ড শান্ত ধারারেখ প্রবাহ। তাহলে কোনো অসংনম্য আদর্শ প্রবাহীর শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। তোমরা গতিশক্তি সম্বন্ধে ধারণা আছে। স্থিতিশক্তি মানে পটেনশিয়াল এনার্জি, অ্যাকচুয়ালি এটা হবে অভিকর্ষীয়। হ্যাঁ, এটা হবে অ্যাকচুয়ালি অভিকর্ষীয় স্থিতিশক্তি। এটা হবে অ্যাকচুয়ালি অভিকর্ষীয় স্থিতিশক্তি। অ্যাকচুয়ালি এটা হবে অভিকর্ষীয় স্থিতিশক্তি। যে কোনো অসংনম্য আদর্শ প্রবাহী শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহী যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি, চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। যে তোমরা গতিশক্তি সম্বন্ধে ধারণা আছে, অভিকর্ষীয় স্থিতিশক্তি মানে mgh সম্বন্ধে ধারণা আছে, কিন্তু চাপ শক্তি সম্বন্ধে ধারণা নাই। এই বার্নওয়ালির উপপাদ্যে তোমরা এই চাপ শক্তি সম্বন্ধে তোমাদের ধারণা হবে। এবং তাহলে যদি বলে যে বার্নওয়ালির থিওরামের যে লিমিটেশন কি, মানে বার্নওয়ালির থিওরামের সীমাবদ্ধতা কি, তাহলে বার্নওয়ালির থিওরামের সীমাবদ্ধতা বলতে বোঝায় যে ওই তরল কী হবে? অসংনম্য। যে তাহলে সীমাবদ্ধতা এক নাম্বার কি বললো? যে তরল কী হবে? অসংনম্য। যে অ্যাকচুয়ালি
অসংনম্য, যে অ্যাকচুয়ালি অসংনম্য তরল কী হবে অসংনম্য, অসংনম্য মানে কি ওর সংনম্যতা নাই। তাহলে অসংনম্য বলতে বোঝায় যে ওই তরলের মধ্যে, অসংনম্য বলতে বোঝায় তরলের মধ্যে সংকোচন ও প্রসারণজনিত স্থিতিশক্তি থাকবে না। এবং এই অসংনম্য বলতে বোঝায় কম্প্রেসিবিলিটি হবে না, মানে কণাগুলো কাছাকাছি আসবে না, মানে একক আয়তনে ভর বাড়বে না। তার মানে এই অসংনম্য বলতে বোঝায় যে তরলের ঘনত্ব পরিবর্তন করবে না। যে এটা হচ্ছে প্রথম লিমিটেশন, যে তরল কী হবে অসংনম্য, মানে তরলের মধ্যে কি সংকোচন ও প্রসারণজনিত স্থিতিশক্তি থাকবে না। যে অ্যাকচুয়ালি সংকোচন এবং প্রসারণজনিত স্থিতিশক্তি বলতে কী বোঝায়, তোমরা ক্লাস 11-এ ইলাস্টিসিটি চ্যাপ্টারে তোমরা পড়েছো যে কোনো তারকে যদি প্রসারিত করি কিংবা কোনো স্প্রিংকে যদি সংকুচিত করি, তবে ওই স্প্রিং এবং কোনো রাবারকে প্রসারণ করলে ওই রাবার এবং স্প্রিংয়ের মধ্যে একটা সংকোচন এবং প্রসারণজনিত একটা পোটেনশিয়াল এনার্জি ডেভেলপ করে। কিন্তু যেহেতু তরল কী হবে অসংনম্য, মানে সংকোচন হবে না, তাহলে সংকোচন এবং প্রসারণজনিত কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। তাহলে এখানে আমি কি নিয়েছি, তাহলে কি বললাম, শুধু কি অনলি গতিশক্তি আর আমাদের অভিকর্ষীয় স্থিতিশক্তি আর চাপ শক্তি। তার মানে কি যেহেতু তরল অসংনম্য, কোনো সংকোচন ঘটছে না, সেটা সংকোচন না ঘটার জন্য ওর মধ্যে সংকোচন এবং প্রসারণজনিত কোনো পোটেনশিয়াল এনার্জি সৃষ্টি হবে না এবং ঘনত্ব অপরিবর্তিত থাকবে। সেকেন্ড কি বললো, সেকেন্ড বললো আদর্শ প্রবাহী। যে অ্যাকচুয়ালি এই তরল আদর্শ প্রবাহী বলতে কি বোঝালো, আইডিয়াল ফ্লুইড, আইডিয়াল যে আদর্শ প্রবাহী, যে অ্যাকচুয়ালি আদর্শ প্রবাহী বলতে বোঝায় এই প্রবাহী হবে অসান্দ্র। অ্যাকচুয়ালি আদর্শ প্রবাহী বলতে বোঝায় যে তরল হবে অসান্দ্র। অ্যাকচুয়ালি অসান্দ্র মানে কি তরলের মধ্যে কোনো সান্দ্রতা থাকবে না। অ্যাকচুয়ালি সান্দ্রতা থাকবে না মানে কি সান্দ্রতা জনিত কোনো ঘর্ষণ বল থাকবে না। তাহলে কি বলবো, এটাকে আমরা বলবো যে সান্দ্রতা জনিত ঘর্ষণ বল ক্রিয়া করবে না। অ্যাকচুয়ালি ঘর্ষণ জনিত যদি সান্দ্রতা বল যদি কাজ করতো, মানে সান্দ্রতা জনিত যদি ঘর্ষণ বল কাজ করতো, তবে ঘর্ষণ বলের জন্য একটা শক্তি অপচয় ঘটতো। তাহলে শক্তির যদি অপচয় ঘটতো, তাহলে সেক্ষেত্রে এই গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি ধ্রুবক হতো না। তার মানে কি কিছু শক্তি লস হয়ে যেত, যেটা আমরা কাউন্ট করতে পারতাম না। তাহলে যেহেতু এই গতিশক্তি এবং অভিকর্ষীয় স্থিতিশক্তি এবং চাপ শক্তি ধ্রুবক, সেহেতু এখানে কোনো শক্তি অপচয় ঘটছে না। তাহলে শক্তির অপচয় ঘটছে না মানে কি কোনো ঘর্ষণ কাজ করছে না, অ্যাকচুয়ালি কোনো সান্দ্রতাজনিত বল কাজ করছে না। তার মানে ওই তরল কী হবে অসান্দ্র, তাহলে তরল হবে আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল অ্যাকচুয়ালি আইডিয়াল ফ্লুইড মানে কি ওটা আদর্শ, মানে কি যে কোনো তরলের মধ্যেই সান্দ্রতা অল্প হলেও কাজ করবে, সেই জন্য এটা কী বলছে আদর্শ প্রবাহী, মানে ঘর্ষণজনিত কোনো শক্তি অপচয় হবে না। তাহলে এবং কি বললো ধারারেখ প্রবাহ, তার মানে কি যে ধারারেখ প্রবাহ বলতে বোঝায়, তাহলে ধারারেখ প্রবাহ মানে তাহলে কি বলেছে প্রবাহ হবে ধারারেখ। তো ধারারেখ প্রবাহ বলতে কি বোঝায়, যে কোনো বিন্দুতে তার গতিবেগ এবং চাপ স্থির। তাহলে প্রবাহীর যে কোনো বিন্দুতে বেগ ও চাপ স্থির। ক্লিয়ার? এবং এই 4 নাম্বার তোমাকে আরেকটা দেখতে হবে যে যেহেতু ধারারেখ, সেহেতু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ওই তরল হবে ইরোটেশনাল। যে অ্যাকচুয়ালি রোটেশনাল হবে না। রোটেশনাল মানে কি কোনো ঘূর্ণি সৃষ্টি হবে না। অ্যাকচুয়ালি ঘূর্ণি যদি
সৃষ্টি হয়ে যায়, তাহলে তো সেক্ষেত্রে আর আদর্শ প্রবাহী হবে না, মানে অ্যাকচুয়ালি ধারারেখ প্রবাহী হবে না। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা কী হবে, ইরোটেশনাল, মানে কোনো ঘূর্ণন সৃষ্টি হবে না। তাহলে যেখানেই ঘূর্ণন সৃষ্টি হয় সেখানে একটা কৌণিক বেগের সৃষ্টি হয়। তাহলে তোমাকে এখানে মনে রাখতে হবে যে কৌণিক বেগ শূন্য হবে, অর্থাৎ ঘূর্ণন সৃষ্টি হবে না। ক্লিয়ার? তাহলে আমাদের বার্নৌলি থিওরাম কি বললো, যে কোনো অসংনম্য আদর্শ প্রবাহীর শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, অভিকর্ষ ও স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। ক্লিয়ার? এগুলো কিন্তু সীমাবদ্ধতা, তোমরা এগুলো অবশ্যই নোট করে নেবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এগুলো হলো সীমাবদ্ধতা। তাহলে এবার আমরা দেখব এই বার্নৌলির থিওরামের গাণিতিক রূপ কি বলে। এই বার্নৌলির থিওরামের গাণিতিক রূপ কি বলে, যে একক আয়তনে গতিশক্তি এবং একক আয়তনে অভিকর্ষীয় স্থিতিশক্তি এবং চাপ শক্তি সমষ্টি ধ্রুবক। তাহলে তুমি আগে বলো যে গতিশক্তি কি বোঝায়। যে গতিশক্তি বলতে বোঝায় হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে গতিশক্তি। তাহলে একক আয়তনে গতিশক্তি বলতে কি বোঝায় হাফ এম ভি স্কোয়ার বাই ভি, যে ক্ষেত্রে ভি মানে কি, ওই কোনো একটা নির্দিষ্ট তরলের আয়তন। তাহলে এই এম বাই ভি মানে কি, ওই নির্দিষ্ট তরলের ভর বাই আয়তন মানে ঘনত্ব। তাহলে কি হবে, হাফ রো ভি স্কোয়ার, তাই না? এম মানে ভর, ভি মানে আয়তন, তাহলে ভর বাই আয়তন মানে ঘনত্ব, তাহলে হাফ রো ভি স্কোয়ার। এবার তুমি বলো যে এবার হচ্ছে স্থিতিশক্তি, মানে অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হয়, এম জি এইচ, তাই তো? এম জি এইচ বলতে বোঝায় অভিকর্ষীয় স্থিতিশক্তি। তাহলে একক আয়তনে স্থিতিশক্তি কী হবে, তাহলে একক আয়তনে বলতে বোঝায় এম জি এইচ বাই ভি। এই যে এম বাই ভি মানে কি, আবার ভর বাই আয়তন মানে ঘনত্ব, তাহলে রো জি এইচ হয়ে গেছে। এবার কি বলে যে একক আয়তনে চাপ শক্তি। এবার কি বলে যে একক আয়তনে চাপ শক্তি, এই একক আয়তনে চাপ শক্তিকে পি দিয়ে ডিনোট করা হয়। তাহলে একক আয়তনে গতিশক্তি কত, হাফ রো ভি স্কোয়ার। একক আয়তনে পোটেনশিয়াল এনার্জি, যেটা অভিকর্ষীয় পোটেনশিয়াল এনার্জি, সেটা কত, রো জি এইচ। এবং একক আয়তনে চাপ শক্তি পি, তাই তো? এবার এই একক আয়তনে চাপ শক্তি যে পি বললাম, তাহলে এই একক আয়তনে চাপ শক্তিকে পি কেন বলে? তাহলে দেখো, এটাও একটা সহজ উদাহরণ আছে। এই সহজ উদাহরণ দিয়ে আমি তোমাকে বুঝাচ্ছি যে অ্যাকচুয়ালি একক আয়তনে চাপ শক্তিটা পি কেন বোঝায়, বা অ্যাকচুয়ালি এর মানটা পি কেন হলো। ধরো যে এটা একটা বড় একটা পাত্র আছে, এই পাত্রের নিচে একটা ছিদ্র করা আছে, এই পাত্রের নিচে একটা ছিদ্র করা আছে, এই ছিদ্র করা আছে, এবং এখানে জল ভর্তি করা আছে, এখানে ভর্তি করা আছে, জল হোক বা কোনো তরল হোক এখানে ভর্তি করা আছে। এবং তুমি ধরো যে এই যে নল, মানে নিচে যে নল দিয়ে জলটা পাস করছে, তুমি ধরো যে এই নলের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আলফা। এই নলের যে ক্ষেত্রফল তুমি ধরো যে আলফা, এবং এই নলে জল কি করবে, জল তো একটা চাপ দিবে, একটা প্রেসার দিবে, এই জন্য এই প্রেসারের জন্য জল এই নল থেকে বার হওয়ার চেষ্টা করবে। কিন্তু এবার এই নল থেকে জলকে আমি বার হতে দিব না। তাহলে এই নল থেকে জলকে যদি বার হতে যদি না দিই, তাহলে এই আলফা ক্ষেত্রফলের যে নল তার উপর আমি একটা চাপ দেব। মানে কি, জল এখান থেকে বার হতে চাইছে, কিন্তু আমি ওকে এভাবে বার হতে দিব না। তাহলে বার হতে দেবো না মানে আমি ওকে আটকে রাখবো। তাহলে তুমি ধরো যে এখানে আমি কি করলাম, এখানে আমি পি পরিমাণ, মন দিয়ে দেখো, এখানে আমি পি পরিমাণ চাপ প্রয়োগ করে এই আলফা ক্ষেত্রফল যুক্ত
যে আছে পিস্টন, এই পিস্টনকে আমি চাপ প্রয়োগ করে সেই পিস্টনকে আমি এই অবস্থান থেকে এখানে নিয়ে আসলাম। তাহলে তুমি ধরো যে এই পি চাপ প্রয়োগ করে এই পিস্টনকে এখানে নিয়ে আসলাম, কত এক্স ডিস্টেন্স নিয়ে আসলাম। তাহলে এই পিস্টনকে চাপ প্রয়োগ করে এই অবস্থান থেকে এই অবস্থানে মানে এক্স দূরত্ব সরণ ঘটাতে আমাকে অবশ্যই একটা কাজ করতে হবে, ঠিক কি না? তাহলে আমাকে অবশ্যই একটা কাজ করতে হবে। তবে কৃতকার্য কি বোঝায়? কৃতকার্য বলতে বোঝায় বল ইন্টু সরণ, তাই তো? এখানে একটা পিস্টন আছে, এই পিস্টনকে আমি চাপ প্রয়োগ করে আমি এক্স ডিস্টেন্স সরালাম। চাপ প্রয়োগ কে করলো? আমি করলাম। পিস্টনকে কে সরালো? আমি সরালাম। তাহলে কাজ কে করবে? আমি কাজ করলাম। তাহলে কৃতকার্য কত হবে? বল ইন্টু সরণ। তাহলে বল বলতে কি বোঝায়? তাহলে ফোর্স বল ইন্টু সরণ। সরণ কত হয়েছে? এক্স। এই বল বলতে কি বোঝায়? বল বলতে বোঝায় চাপ ইন্টু ক্ষেত্রফল, তাই না? যে এই আলফা ক্ষেত্রফলযুক্ত পিস্টনে আমি কত চাপ প্রয়োগ করলাম? পি। তাহলে এই পি চাপ প্রয়োগ করার জন্য আমি কত ফোর্স অ্যাপ্লাই করলাম? তোমরা জানো যে পি ইকুয়ালস কি বোঝায়? এফ বাই এ। এ মানে এখানে ক্ষেত্রফল আলফা, তাহলে এফ মানে কত হবে? পি ইন্টু আলফা। তাহলে কত বল প্রয়োগ করলাম? পি ইন্টু আলফা ইন্টু এক্স। আমি এই পরিমাণ কৃতকার্য করলাম। তাহলে এবার আমি যে পরিমাণ কাজ করলাম সেটা কি? আমি যে পরিমাণ কাজ করলাম সেটাই আমার দরুন শক্তি লস। তাহলে ওটাই কি? তাহলে ওটাই এই জলের মধ্যে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। কি বললাম? যে এখানে আমি যে পরিমাণ, কেন জল তো স্থির ছিল, জল স্থির ছিল। এবার আমি যখনই চাপ দিলাম আলফা ক্ষেত্রফলের উপর, এখানটা পিস্টন আছে, তাহলে আমি পি আলফা পরিমাণ বল প্রয়োগ করলাম, যার জন্য এক্স পরিমাণ সরণ ঘটলো। তাহলে আমি কত কাজ করলাম? পি আলফা এক্স পরিমাণ আমি কাজ করলাম। তাহলে এই পরিমাণ আমার শক্তি লস হলো। তাহলে এই পরিমাণ শক্তি যাবে কোথায়? সেটাই এই জলের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি রূপে মানে সঞ্চিত থাকবে। তাহলে পি আলফা এক্স কি? এটা আমার চাপের দরুন কার্য, ঠিক কি না? তাহলে এটা আমার চাপের দরুন কার্য হলো এটা। তার মানে আমরা বলতে পারবো যে এই চাপের দরুন যে পরিমাণ কার্য হলো সেটা কি? সেটাই আমার দরুন চাপ শক্তি। তাহলে চাপ শক্তি কত হবে? পি আলফা এক্স, তাই না? তাহলে সেটা চাপ শক্তি কত হবে? পি আলফা এক্স। তাহলে অতএব একক আয়তনে চাপ শক্তি কত হবে? টোটাল চাপ শক্তি কত? পি আলফা এক্স। আর আমি এই পিস্টনকে এখান থেকে যদি এখানে নিয়ে আসি তবে আমি কতটা আয়তন সরলো? আয়তন বলতে কি বোঝায়? আয়তন বলতে বোঝায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু ডিস্টেন্স। তাহলে আয়তন কত হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলফা ইন্টু ডিস্টেন্স মানে এক্স। এই এক্স আলফা কাটলো, তাহলে ওই একক আয়তনে চাপ শক্তি কত বোঝালো? পি। তাহলে এই একক আয়তনে চাপ শক্তি কত হয়? পি। ক্লিয়ার? যে অ্যাকচুয়ালি তুমি এই জিনিসটাই তুমি আবার একটু বাস্তব দিয়ে যদি ভাবো, তুমি বাস্তব দিয়ে ভাবো, আরেকটু আমি আরও তোমাদেরকে সহজ করার চেষ্টা করছি। তুমি ধরো যে এটা একটা আছে কাচের নল, হ্যাঁ? এই কাচের নলে কিছু গুলি আছে, এই কাচের নলে কিছু গুলি এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, হ্যাঁ? এই কাচের নলটা ছিল এভাবে উল্টে গেছে, ফলে কাচের গুলিগুলো উল্টে গেছে, ঠিক আছে? এবার তুমি এখানে একটা চাপ প্রয়োগ করলে, তুমি এই যে পিস্টন দিয়ে এই নলের মধ্যে একটা চাপ প্রয়োগ করলে, তাহলে এই চাপ প্রয়োগ করার জন্য তুমি কি দেখতে পাবে? চাপ প্রয়োগ করলে তুমি দেখতে পাবে এই প্রত্যেকটা গুলি যেগুলো শুয়েছিল ওই গুলিগুলোকে সব তুমি দাঁড় করিয়ে দিয়েছো, ঠিক কি না? দাঁড় করিয়ে দিয়েছো। তাহলে এবার তুমি চাপ প্রয়োগ করার জন্য সবগুলি দাঁড় হয়ে আছে। এবার তুমি এই চাপ যদি সরিয়ে দাও তাহলে তুমি কি দেখতে পাবে? চাপ যদি সরিয়ে দাও তাহলে দেখতে পাবে এই গুলিগুলো আবার আগের অবস্থায় এভাবে ছড়িয়ে পড়ে গেছে। তার মানে কি বলো? যে অ্যাকচুয়ালি তাহলে সেকেন্ড ক্ষেত্রে গুলিগুলো একাই এভাবে ছড়িয়ে গেল কেন?
মানে সেকেন্ড ক্ষেত্রে তুমি যখনই চাপ সরিয়ে নিলে সেই সময় গুলিগুলো এভাবে ছড়িয়ে পড়লো কেন? গুলিগুলো কিন্তু নিজেরা ছড়িয়ে পড়েছে, তাহলে গুলিগুলো নিজেরা কাজ করেছে, ঠিক কি না? আরে গুলিগুলো নিজেরা কি ছড়িয়ে পড়লো, তাহলে গুলিগুলো নিজেরা কাজ করলো, তাহলে গুলিগুলো নিজেরা কাজ করলো মানে কি গুলিগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি ডেভেলপ করেছিল। আরে কাজ একাই করবে কি? কাজ করার জন্য কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। আর এই শক্তিকে কি বলে? কাজ করার সামর্থ্য। তাহলে গুলিগুলো তুমি দেখলে সেকেন্ড ক্ষেত্রে তোমার চাপ সরিয়ে নিলে গুলিগুলো একাই ছড়িয়ে পড়লো, তার মানে গুলিগুলো একাই কাজ করলো। তাহলে গুলিগুলো একাই কাজ করলো কেন? তাহলে নিশ্চয়ই তাহলে গুলিগুলোর মধ্যে কেউ শক্তি ডেভেলপ করেছিল। সেটা কে করেছিল? এই যে গুলিগুলো ছড়িয়েছিল, আমি চাপ প্রয়োগ করলাম, এই চাপ প্রয়োগ করার জন্য এই চাপ জনিত যে শক্তি হলো ওটাই কি এই গুলির মধ্যে সঞ্চিত হয়েছিল। তাহলে আমি যখনই কি সরিয়ে নিলাম, ওই চাপ শক্তির জন্য যে পরিমাণ আমি কাজ করলাম সেটাই গুলির মধ্যে একটা চাপ জনিত শক্তি সঞ্চিত ছিল। তার ফলে যখনই চাপ সরিয়ে নিলাম তাহলে কি ও আবার ছড়িয়ে পড়লো, মানে কি আবার ও একাই কাজ করার সামর্থ্য অর্জন করেছিল, ঠিক কি না? তার মানে এই যে চাপ প্রয়োগ করার জন্য এই গুলিগুলো যে শক্তি লাভ করেছে বা করেছিল সেটাই ওই গুলিগুলোর মধ্যে চাপ শক্তিজনিত পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারলে যে চাপ কি এক প্রকার শক্তি, তাই তো? মানে চাপ শক্তি না, তাহলে এই যে মানে অ্যাকচুয়ালি কি যে মানে চাপের জন্য কি ওর মধ্যে শক্তি ডেভেলপ করে। তাহলে এই একক আয়তনের চাপ শক্তি কত? পি, তাই তো? তাহলে 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 চাপ, এটা হবে চাপ শক্তি, এটা চাপ না, এটা হবে চাপ শক্তি। মানে এই চাপ দেওয়ার জন্য আমার পি আলফা এক্স পরিমাণ কাজ করলাম, এই চাপ শক্তিজনিত ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত হবে? পি আলফা এক্স। তাহলে এটাই আমাদের চাপ শক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে এই চাপ শক্তি কত? পি আলফা এক্স। তাহলে একক আয়তনের চাপ শক্তি মানে তাহলে শক্তি বাই আয়তন, তাহলে শক্তি কত? পি আলফা এক্স, আর আয়তন কত? আলফা মানে ক্ষেত্রফল ইন্টু ডিসপ্লেস, মানে ক্ষেত্রফল ইন্টু কত? ডিসপ্লেসমেন্ট। তাহলে আলফা ইন্টু এক্স মানে ক্ষেত্রফল, সরি আয়তন। এই আলফা ইন্টু এক্স মানে কি? আয়তন। তাহলে চাপ শক্তি বাই আয়তন মানে একক আয়তনের চাপ শক্তি মানে কি বোঝায়? পি। তাহলে পি তাহলে বলতে কি বোঝায়? যে এটা পি, হ্যাঁ এটা কিন্তু পি। তাহলে পি বলতে কি বোঝায়? একক আয়তনের চাপ শক্তি। যে অ্যাকচুয়ালি এই চাপ শক্তি কি, বা অ্যাকচুয়ালি একক আয়তনের চাপ শক্তি যে পি সেটা কেন হয় সেটা তোমাদের আমি দেখালাম, কেন এই ব্যাপারে তোমাদের কোনো কনসেপ্ট নাই। তাহলে কি বললো? তাহলে এই গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। তাহলে একক আয়তনে গতিশক্তি হাফ রো ভি স্কোয়ার, একক আয়তনে স্থির শক্তি রো জি এইচ, এবং একক আয়তনে চাপ শক্তি পি। তাহলে বার্নৌলির থিওরাম কি বললো? যে কোনো যদি হয় অসংনম্য প্রবাহী, মানে ওর মধ্যে কোনো সংকোচন এবং প্রসারণ জনিত কোনো পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে না। আদর্শ প্রবাহী মানে কোনো সান্দ্রতাজনিত বল কাজ করবে না, মানে কোনো ঘর্ষণজনিত কোনো শক্তি অপচয় হবে না, এবং ধারারেখ প্রবাহ মানে কোনো ঘূর্ণি সৃষ্টি হবে না। তবে সেক্ষেত্রে প্রবাহী যে কোনো বিন্দুতে ওই একক আয়তনে গতিশক্তি মানে হাফ রো ভি স্কোয়ার, এবং একক আয়তনে চাপ শক্তি মানে রো জি এইচ, এবং একক আয়তনে চাপ শক্তি সমষ্টি কি হয়? ধ্রুবক। তাহলে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি, এই টোটালটা কি একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি এবং একক আয়তনে চাপ শক্তির যে সমষ্টি সেটা কি আমাদের কি? ধ্রুবক। তাহলে অ্যাকচুয়ালি এটা কি আমাদের বার্নৌলিস থিওরাম, যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বার্নৌলিস থিওরামের গাণিতিক রূপ। বাট এবার আমরা এই বার্নৌলিস থিওরামের এই গাণিতিক রূপকে আমরা এবার প্রমাণ করব, ঠিক আছে? তাহলে এবার আমরা একদম ডাইরেক্ট যাব বার্নৌলিস থিওরামের প্রমাণ, মানে এটাকে আমাকে এবার প্রমাণ করতে হবে। এবং তোমাদের বলে দিই যে বার্নৌলিস থিওরাম শক্তিকে সংরক্ষণ করে। তাই বুঝতে পারলে না যে প্রত্যেকটি বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থির শক্তি এবং একক আয়তনে চাপ শক্তি ধ্রুবক। তাই যে কোনো পয়েন্টে কি এই মোট শক্তি ধ্রুবক, তাহলে যে কোনো পয়েন্টে শক্তি একই। তাই শক্তি একই মানে কি? শক্তির সংরক্ষণ করছে। তার মানে আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে
তার একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে চাপ শক্তি এবং একক আয়তনে অভিকর্ষীয় স্থিতিশক্তি সমষ্টি সমান, মানে ধ্রুবক, তাই তো? যে কোনো পয়েন্টে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে চাপ শক্তি, একক আয়তনে অভিকর্ষীয় স্থিতিশক্তির সমষ্টি ধ্রুবক। তাহলে যে কোনো পয়েন্টে মোট শক্তি একই থাকছে। তাহলে বার্নৌলির থিওরি আমাদেরকে শক্তির সংরক্ষণ বোঝায়। তাহলে এবার আমরা একদম ডাইরেক্ট আসছি বার্নৌলির থিওরামের প্রমাণ, এবং এখান থেকেই তোমাদের মেন কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার বার্নৌলির থিওরামের প্রমাণ দেখো। তুমি ধরো যে এটা একটা নল আছে, ঠিক আছে? এবং তুমি ধরো যে এটা আমাদের ভূমি, মানে এটা আমাদের গ্রাউন্ড লেভেল। তাহলে এটা একটা নল আছে। তুমি ধরো যে এই পয়েন্টটা বা এই নলের, ধরো যে এটা একটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ধরো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, আর তুমি ধরো যে এখানে একটা আছে প্রস্থচ্ছেদ, হ্যাঁ, এখানে আরেকটা আছে, তুমি ধরলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে A2। ক্লিয়ার? এবার এই যে নল, এই নলের এই পয়েন্টে ক্ষেত্রফল মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2, এটা A1, এবং ধরলাম যে এই গ্রাউন্ড লেভেল থেকে এই নলটা H1 হাইটে আছে এবং এই নলটা H2 হাইটে আছে। এবং যেহেতু আমরা কি পড়ছি বার্নৌলিস থিওরাম, এবং বার্নৌলিস থিওরাম তাকে কন্ডাক্ট করায়, মানে বার্নৌলিস থিওরামকে কন্ডাক্ট কে করে? আমাদের ফ্লুইড ডিনামিক্স। তাহলে এক্ষেত্রে ফ্লুইড ডিনামিক্স বলতে কী বোঝায়? এক্ষেত্রে এবার ফ্লুইড স্থির না, চলছে। তাহলে এক্ষেত্রে ফ্লুইড বেগ কত? V1, এবং এক্ষেত্রে এখানে ফ্লুইডের বেগ কত? V2। যেহেতু এখানে ক্ষেত্রফল A1, এখানে ক্ষেত্রফল A2, তাহলে আমরা ধারাবাহিকতার সমীকরণ অনুসারে বলবো যে এখানে বেগ আলাদা হবে, এখানে বেগ আলাদা হবে। তাহলে এখানে বেগ কত? V1, এখানে বেগ হচ্ছে V2, ঠিক আছে? এবং এখানে যে তরল ফ্লো করছে সেটা যে রো ঘনত্বের, এবং এই বার্নৌলিস থিওরামে যে সীমাবদ্ধতা কি বলে? এই তরল হবে অসংনম্য, মানে তার সংকোচন হচ্ছে না, তার মানে এই তরলের ঘনত্ব চেঞ্জ করবে না। এক্ষেত্রে এখানে তরলের ঘনত্ব যা, এখানে তরলের ঘনত্ব একই, মানে সেম ঘনত্বের তরল ফ্লো করছে, ঠিক আছে? এবার বার্নৌলিস থিওরামে দেখো কি বলছে, যে এখানে V1 পরিমাণ, মানে V1 বেগে লিকুইড ঢুকলো, ঠিক আছে? তাহলে এবার এই লিকুইডটা ধরো যে খুব একটা ক্ষুদ্র সময় ∆T, তাহলে ধরো যে এই ∆T মানে একটা খুব ক্ষুদ্র, মানে কি একটা ∆T সময়ে তরল কত দূরত্ব যাবে? ∆T সময়ে তরল কত যাবে দূরত্ব বলো? আমরা কি জানি? আমরা জানি যে বেগ বলতে কি বোঝায়? সরণ বাই সময়। তাহলে সরণ বলতে কি বোঝায়? বেগ ইন্টু সময়। তাহলে এই প্রথম কেসে বা নলের এই প্রথম প্রান্তে কত বেগে জল ঢুকেছে? V1 বেগে জলকে প্রবেশ করানো হয়েছে, এবং এই V1 বেগে জল তাহলে এই DT টাইমে কত ডিস্টেন্স যাবে? V1 ইন্টু DT, তাহলে এই পরিমাণ কি সরণ যাবে। তাহলে ধরলাম যে তরল এখানে V1 বেগে প্রবেশ করলো, এবং DT টাইমে এই ক্ষেত্রফল যে তরল প্রবেশ করলো সেই তরল ∆T টাইমে এখানে আসলো। তার মানে ওই V1 বেগে ∆T টাইমে তরল কত ডিস্টেন্স অতিক্রম করলো? V1 ∆T, তাই না? যে সরণ মানে কি বেগ কিন্তু সময়, তাহলে V1 বেগে ঢুকে নিয়ে ও ∆T সময়ে, মানে এখানে যে তরলটা ঢুকলো ওই তরলটাই ∆T সময়ে V1 ∆T সরণ অতিক্রম করলো, ঠিক আছে? তাহলে বলো, তাহলে এই যে এই A1 লিকুইড দিয়ে, এই A1 প্রস্থচ্ছেদ দিয়ে যে তরল প্রবেশ করলো, তবে তাহলে সেই তরলের আয়তন কত হবে? তবে অতএব
যে তরলের আয়তন কত হবে, তবে তরলের আয়তন হবে যে A1 ক্ষেত্রফলের মধ্যে দিয়ে ডেলটি টাইমে যে ডিস্টেন্স গেল সেই ডিস্টেন্স ইন্টু প্রস্থচ্ছেদের যদি ক্ষেত্রফল করে দিই, তবে অ্যাকচুয়ালি কি এই V1 ডেলটি এই ডিস্টেন্স গেল, তাহলে এই নলের যে আয়তন সেম আয়তনের কি তরল প্রবাহিত হয়েছে, তবে তরলের আয়তন কত হবে V1 ডেলটি ইন্টু A1, তাহলে এটা মানে কি ধরো ডেল ভি, তাই তো। তার মানে এখানে তাহলে এখানে তরলের আয়তন কত হবে, তাহলে এখানে তরলের আয়তন হবে কত এই ডেল ভি। ক্লিয়ার। এবার ওখানে চলো, তাহলে এবার তুমি ধরো যে এখানে যে, এবং তোমরা জানো যে ধারাবাহিকতার সমীকরণ অনুসারে একক সময়ে এখানে জলের ভর যা হবে এখানে কি জলের ভর তাই হবে। এবং ভর বলতে কি বোঝায়, ভর বলতে বোঝায় ঘনত্ব ইন্টু আয়তন, তাই তো। আমরা ধারাবাহিকতার সমীকরণ থেকে কি জানি যে এখানে একক সময়ে যে পরিমাণ আয়তন জল ঢুকবে এখানে কি সেই একক সময়ে সেম পরিমাণ জল বার হবে। তাহলে ভর বলতে কি বোঝায় ঘনত্ব ইন্টু আয়তন, যেহেতু এক্ষেত্রে যে ভর ঢুকবে এখানে সেম ভর বার হবে, তাহলে ভরটা হবে সেম। তাহলে এক্ষেত্রে তরলের ঘনত্ব যা, তাহলে এক্ষেত্রেও কি ঘনত্ব একই, তাহলে দুই ক্ষেত্রেই ভর তো একই হবে। এবং যেহেতু দুই ক্ষেত্রে কি তরলের ঘনত্ব একই, তাহলে ডেলটি টাইমে এখানে তরলের আয়তন যা হবে এখানেও কি তরলের আয়তনও একদম সম্পূর্ণ একই হবে। তাহলে আমরা কি বললাম যে ডেলটি টাইমে তরল যদি A1 প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ডেল ভি পরিমাণ তরল প্রবেশ করে, তবে এই A2 প্রস্থচ্ছেদের মধ্যে দিয়েও সেই ডেলটি টাইমেও কি ওই ডেলটি টাইমে সেই একই আয়তনেরই তরল বার হবে। ঠিক আছে, তাই তো না। তার মানে তাহলে আমরা কি বলবো, মন দিয়ে দেখো, খুব ইম্পর্টেন্ট থিওরি V1। ঠিক আছে, তাহলে এখানে তাহলে তরল তাহলে আয়তন কত হবে ডেল ভি, এখানে তো তরলের আয়তন হবে ডেল ভি। তাহলে অতএব এখানে লিখি, তাহলে অতএব তরলের ভর কত হবে, অতএব তরলের ভর, তবে তরলের ভর কত হবে, তরলের ভর ইকুয়ালস কত হবে ঘনত্ব ইন্টু আয়তন, তাহলে ঘনত্ব কত রো ইন্টু ডেল ভি। তাহলে এটা কি হলো, এটা হলো তরলের ভর কত ডেলটি টাইমে, মানে ডেলটি টাইমে যে আয়তনের জল প্রবেশ করছে সেই আয়তনের ভর কত রো ইন্টু ডেল ভি। ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এই রো ইন্টু ডেল ভি মানে কি ডেলটি টাইমে যে ভর প্রবেশ করলো, তাহলে এখানে যে ভর প্রবেশ করলো তাই ধারাবাহিকতার সমীকরণ অনুসারে ওই ডেলটি টাইমে কি সেম একই পরিমাণের ভর বার হবে। তাহলে এক্ষেত্রে ডেলটি টাইমে ভর যেটা ঢুকবে এখানেও কি ডেলটি টাইমে সেম ভরই বার হবে। এটা কি ধারাবাহিকতার সমীকরণ, অবশ্যই। ঠিক আছে, এবার এই যে এই পয়েন্টে এখানে, হ্যাঁ এখানে তো তুমি এই পয়েন্টের নাম দাও, কি নাম দেবে, ধরো যে এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। তার মানে কি যে এক্স পয়েন্টে ডেলটি টাইমে তরল এখান থেকে এখানে গেল, তাহলে ওই ডেলটি টাইমেই তাহলে এখান থেকে তরল তাহলে যাবে কোথায়, এখানে গেল। তার মানে কি যে আয়তন ঢুকলো সেম আয়তনই বার হবে। তাহলে এই টোটালটার দৈর্ঘ্য কত হবে, এই টোটালটার দৈর্ঘ্য কত হবে V2 ইন্টু ডেলটি, তাই না। যে অ্যাকচুয়ালি ডেলটি টাইমের সরণ কত হবে বেগ ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে এই ডেলটি টাইমে তরল এখান থেকে এখানে গেল, সেই একই টাইমে তরল কি ডেলটিতেই এখান থেকে এখানে গেল। মানে কি ব্যাপারটা কি যে জল ফ্লো হচ্ছিল, জাস্ট জল ফ্লো মানে কি জল অলরেডি কন্টিনিউ করছে, ওই কন্টিনিউ করাকালীন তুমি জাস্ট একটা টাইম ধরলে জাস্ট ডেলটি, তাহলে ডেলটি টাইমে তরল কি ডেলটি টাইমে তরল এখান থেকে এখানেও যাবে, আবার ওই টাইমে কি এখানে তরল কি স্থির না, তো ডেলটি টাইমে তুমি ধরো যে জাস্ট এখন
1 সেকেন্ডে। এই 1 সেকেন্ডে কি তরল এখান থেকে এখানেও যাবে, আবার তরল এখান থেকে এখানেও যাবে। তাহলে ওই 1 সেকেন্ডে, তাই ধারাবাহিকতার সমীকরণ অনুসারে 1 সেকেন্ডে যে ভর এখানে প্রবেশ করবে সেম ভর কি এখান থেকে এখানে যাবে। তার মানে 1 সেকেন্ডে যে আয়তনের তরল প্রবেশ করবে, তাহলে ওই 1 সেকেন্ডে কী হবে, সেম আয়তনের তরলই বার হবে। ঠিক আছে, তাহলে এই এক্স, এটা কি একটা এক্স একটা ওয়াই, তাহলে এই এক্স অবস্থায় বা এক্স অবস্থানে, এই এক্স অবস্থানে কি ঘটেছে দেখো, এই এক্স অবস্থানে জল কি নিজে নিজে ঢুকে গেছে? এই এক্স অবস্থানে জল কি একাই প্রবেশ করেছে? না তো, এই এক্স অবস্থানে জলকে আমাকে প্রবেশ করাতে হয়েছে। তাহলে এই এক্স অবস্থানে জলকে আমায় প্রবেশ করাতে হয়েছে মানে কি, তাহলে এই এক্স অবস্থানে জলকে প্রবেশ করানোর জন্য আমাকে কাজ করতে হয়েছে, ঠিক কি না? তাহলে এই এক্স অবস্থানে যদি বলো এই টোটালটা একটা সিস্টেম, তাহলে এই এক্স অবস্থানে আমাকে কাজ করতে হয়েছে কার উপরে? সিস্টেমের উপর। কি জলকে আমাকে প্রবেশ করাতে হয়েছে, একটা ফোর্স দিয়ে, একটা চাপ দিয়ে এখানে জলকে প্রবেশ করাতে হয়েছে। তাহলে এই এক্স পয়েন্টে জলকে প্রবেশ করানোর জন্য আমাকে একটা কাজ করতে হয়েছে। তাহলে আমি কি বলবো, তাহলে এই এক্স অবস্থানে সিস্টেমের উপর কাজ করতে হয়েছে। তাহলে এক্স অবস্থানে সিস্টেমের উপর কৃতকার্য কত হবে? W1 = কার্য বলতে কি বোঝায়? কার্য বলতে বোঝায় বল ইন্টু সরণ, তাই তো, বল ইন্টু সরণ। তাহলে এই পয়েন্টে তাহলে এক্স অবস্থানে কত কাজ করতে হয়েছে? F1 × x। কেন? আমাকে কাজ করতে হয়েছে, আমাকে জলকে প্রবেশ করাতে হয়েছে। তাহলে কত? F1 মানে, F মানে কি চাপ ইন্টু ক্ষেত্রফল। তুমি ধরো যে এখানে চাপ কত P1 এবং এখানে চাপ কত P2, তাহলে এই পয়েন্টে কার্য কত? চাপ ইন্টু ক্ষেত্রফল মানে A1 আর ইন্টু x1। এই x1 মানে কি, এই x1 বলতে এই ডেলটি টাইমে আমি কত সরণ ঘটেছে। তাহলে এই সরণ কত হবে? ডিসপ্লেসমেন্ট v1 × ডেলটি। তাহলে W1 কত হবে? P1 × A1 × v1 × ডেলটি। বলো তো এই টোটালটাকে আমি কি লিখবো? এই টোটালটাকে আমি লিখতে পারবো যে ডেল ভি, তাই না? এই যে v1 ডেলটি মানে সরণ, সরণ মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে কি ডেল ভি। তাই তো করলাম না, যে ডেলটি টাইমে তরল v1 ডেলটি দৈর্ঘ্য গেল A1 প্রস্থচ্ছেদ দিয়ে, তাহলে ডেলটি টাইমে তাহলে কত আয়তনের তরল প্রবেশ করলো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু ডিস্টেন্স। তাহলে A1 v1 ডেলটি মানে কি ডেভি। তাহলে এখানে কাজ করলো কে? আমি করলাম, আমি কাজ করে ছেড়ে দিলাম। মানে আমার কাজ কি? আমার কাজ শুধুমাত্র জলকে ধাক্কা দেওয়া, সেটা ডেলটি টাইমে। তাহলে এখানে কি করছি? এখানে আমি কাজ করছি কার? সিস্টেমের উপর। কিন্তু এই পয়েন্টে জলকে আমি বার করছি না, এই পয়েন্টে সিস্টেম নিজে কাজ করছে। এখানে কি? এখানে জলকে প্রবেশ করানোর জন্য আমি কাজ করলাম সিস্টেমের উপর, আর এই পয়েন্টে জলকে বের করার জন্য সিস্টেম নিজে কাজ করলো, তাই না? দেখো যে এখানে আমি কাজ করলাম সিস্টেমের উপর, কিন্তু এই পয়েন্টটা বার কি হলো, যে এখানে আমি কাজ করার জন্য আমি শক্তি অ্যাপ্লাই করলাম, মানে আমার শক্তি লস হলো, ওটাই এই সিস্টেমের মধ্যে সঞ্চিত হলো এবং ওই শক্তি দিয়েই সিস্টেম এবার নিজে কাজ করলো। তাহলে এখানে আমার দ্বারা সিস্টেমের উপর কার্য, আর এটা কি? এটা সিস্টেম দ্বারাই কার্য। তাহলে এক্স এলে কী হবে? এক্স অবস্থানে সিস্টেমের উপর কার্য হচ্ছে এটা, এবং এখানে কী হবে? এখানে সিস্টেম নিজে কাজ করে জলকে বার করছে। তাহলে ওয়াই অবস্থানে, তাহলে ওয়াই অবস্থানে সিস্টেম দ্বারা, ওয়াই অবস্থানে সিস্টেম দ্বারা কৃতকার্য। তাহলে কত হবে? W2। আবার সেম কার্য মানে কি? তাহলে এক্ষেত্রে কার্য কত হবে? সেম কার্য মানে F2 x2। F2 মানে কি? F2 মানে এখানে কত চাপ হচ্ছে P2, এখানে চাপ কত P2, বল মানে কত চাপ ইন্টু ক্ষেত্রফল। তাহলে কত? F2 মানে চাপ ইন্টু
a2 আর x2 মানে কি ডিস্টেন্স। তাহলে ডেল টি টাইমে তরল এখান থেকে এখানে কতখানি যাবে, এখানে তরলের বেগ কত v2, তাহলে বেগ ইনটু টাইম করলে আমি সরণ পেয়ে যাব। তাহলে ডেল টি টাইমে তরল এখান থেকে এখানে কত ডিস্টেন্স যাবে, এখানকার তরলের বেগ ইনটু টাইম, তাহলে v2 ইনটু ডেল টি, তাই তো। আবার সেম এই ডিস্টেন্স ইনটু ক্ষেত্রফল মানে কি, ডিস্টেন্স ইনটু ক্ষেত্রফল মানে এই টোটালটা মানে কি তরলের আয়তন কত হবে, ডেল ভি, তাই তো। ডেল ভি কেন, আমি শুধুমাত্র ডেল টি টাইমটাকে মেজার করছি, ডেল টি টাইম দেখছি আমি শুধু। তাহলে ডেল টি টাইমে এখানে যে আয়তনের তরল প্রবেশ করবে, এখানে কি ওই ডেল টি টাইমে সেম আয়তনের তরলই বার হবে ধারাবাহিকতা সমীকরণ অনুযায়ী। তাহলে কার্য কত হবে এটা, তাহলে এখানে হবে কার্য। এবং তোমরা কখনোই বলতে পারবে না এখানে চাপ P1 হলে এখানে চাপ P1 হবে, তুমি এটা কখনোই বলতে পারবে না যে এখানে চাপও P1 এখানে চাপও P1, ইম্পসিবল। এখানে চাপ P1 হলে এখানে চাপ P1 হবে না, এটা P2 হবে। কেন, আরে চাপের যদি পার্থক্য না থাকে, তাহলে তো তরল প্রবাহিতই হবে না, তাহলে চাপের পার্থক্য অবশ্যই লাগবে, এটা P1 এটা হচ্ছে P2। তাহলে এখানে জলকে প্রবেশ করাতে এই পরিমাণ কাজ আমি করলাম, আর এই পয়েন্টে এসে সিস্টেম এই পরিমাণ কাজ করলো। তাহলে এখানে ও শক্তি পেল, আর এখানে কি, এখানে শক্তিকে বার করলো, তাই তো। আমার কাজ কি, মন দিয়ে শুনো, আমার কাজ কিন্তু তরলকে এখান থেকে এখানে নিয়ে যাওয়া না, মন দিয়ে বুঝো। আমার কাজ কি, আমার কাজ তরলকে কিন্তু এখান থেকে এখানে নিয়ে যাওয়া না, আমার কাজ কি শুধু তরলকে এখানে প্রবেশ করানো, তাই তো। দেখো মনে রাখো, আবার আমার কাজ কি, আমার কাজ শুধু এই পয়েন্টে প্রবেশ করানো, এই মাঝখানে ওর সঙ্গে কি ঘটছে সেটা আমি দেখবো না। কিন্তু তুমি ধরো যে এটা একটা পাইপ আছে, হ্যাঁ, এই পাইপ দিয়ে শুধু আমি জল প্রবেশ করাচ্ছি, আমি হাত দিয়ে, এই পাইপ দিয়ে শুধু আমি জল হাত দিয়ে প্রবেশ করাচ্ছি এবং ওর মধ্যে জল ফ্লো করছে, তাই তো। আমি কিন্তু কখনোই দেখবো না যে জল এখানে যে ফ্লো করছে এটা কেন ফ্লো হচ্ছে না ফ্লো হচ্ছে, কিন্তু আমি কি দেখছি জল ফ্লো করছে, তাই তো। আমি শুধু দেখছি যে মানে আমার কাজ কি, আমার কাজ শুধু এখানে পাইপে জল ভরা, শুধু জলকে আমি কি করব, এই পরিমাণ কাজ করে আমি জলকে শুধু প্রবেশ করাবো, এই পরিমাণ কাজ করে এই পয়েন্টে শুধু জলকে প্রবেশ করাবো, এই। তারপর আমার কোনো কাজ নাই, আমার আর কোনো কাজ নাই। তাহলে এবার এখানে জল দেখো ও উঠছে, তাই তো। এখানে আমার কাজ কি, শুধু এই পয়েন্টে জলকে শুধু আমি প্রবেশ করাবো, তারপর জল কিভাবে গেল না গেল সেটা আমি দেখব না, শুধু আমি কি দেখব, এখানে আমি কি পরিমাণ কাজ করে জলকে প্রবেশ করালাম, এবং দেখব যে এই পয়েন্টে ওই পাইপ এবার কি পরিমাণ কাজ করে জলকে বার করলো, বুঝতে পারলে। তাহলে এবার একটু শুধু বাস্তবভাবে ভাবো তো, জল আমি তো প্রবেশ করিয়ে দিয়েছি, তাহলে জল কি একাই উঠবে? আরে আমি কি করেছি, আমি শুধু এখান থেকে প্রবেশ করিয়েছি, তাহলে এবার জল তো উপরে উঠছে, জল তো প্রবাহিত হচ্ছে, জল একাই প্রবাহিত হবে কি, না তো। আরে জলকে প্রবাহিত হওয়ার জন্য কি প্রয়োজন, শক্তি প্রয়োজন। আমি তো এখানে জলকে একটা কার্য করে প্রবেশ করে দিলাম, তাহলে এবার জল তো প্রবাহিত হবে, জল তো উপরে উঠছে, তারপর না বার হবে, তাই জল তো উপরে উঠছে, তাই জল উপরে উঠছে মানে কি, জল এবার কাজ করছে, মানে সিস্টেম কাজ করছে, মানে তাহলে ওর এবার শক্তি অবশ্যই কি হবে, শক্তিটা কনভার্ট হবে কার্যে। আবার বলছি, লাস্টবার বলছি, মন দিয়ে বোঝার চেষ্টা করো, নিজে ভাবার চেষ্টা করো। এখানে আমি কার্য করলাম, সে জলকে প্রবেশ করালাম, তারপর আমি আর দেখবো না, আমি শুধু দেখবো দুটো জিনিস, এখানে আমি কত পরিমাণ কাজ করে জলকে প্রবেশ করালাম, মানে এখানে সিস্টেমের উপর আমার কার্য কত এটা, এবং আমি দেখবো যে আমি যে পরিমাণ কাজ করলাম তার দরুন এই পয়েন্টে মানে ওয়াই পয়েন্টে তরল মানে সিস্টেমটা কি পরিমাণ কাজ করে জলকে বার করলো,
আমি শুধু এটা দেখব, এটা দেখব, কিন্তু এখান থেকে এখানে জলকে যে ফ্লো করাতে হয়েছে বা জলকে যে উঠাতে হয়েছে সেটা তো আমি দেখছি না, কিন্তু সেটা তো ঘটেছে। তা জলকে এখান থেকে এখানে ফ্লো করানোর জন্য অবশ্যই একটা কাজ করতে হবে, তাই না? আরে জল তো কি ডেলটি টাইমে জল এখান থেকে এখানে গেল, তার মানে কি এখান থেকে এখানে গেল, তাহলে ওই মাঝখানের জল তাহলে ও কি সরেছে, তাহলে এই ডেলটি পরিমাণ জলকে যদি সরাতে হয় তাহলে অবশ্যই একটা কাজ করতে হবে। তাহলে 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 এই ডেলটি এখানে আমি কাজ করলাম, এখানে দেখলাম, তাহলে কিন্তু তাহলে এই এখান থেকে এখানে এই জলকে তাহলে ফ্লো করাতে তাহলে কত কাজ করতে হবে বা কত কাজ করতে হয়েছে, কত কাজ করতে হয়েছে? দেখো এখান থেকে এখানে জল ফ্লো হয়েছে, মানে এটা ছিল H1, এটা H2, জল হাইট বেড়ে গেছে, জল বেগ চেঞ্জ হয়েছে। তাহলে দেখো আমি কি দেখলাম, আমি দেখলাম যে আমি এই পরিমাণ আমি শক্তি দিলাম, আর দেখলাম যে ওই সিস্টেমটা এই পরিমাণ শক্তি দিয়ে জল বার করছে। তাহলে এবার যদি দেখি যে আমি এই পরিমাণ শক্তি দিলাম এবং এই পরিমাণ শক্তি দিয়ে ও বার করছে, তাহলে জলকে এই এখান থেকে মানে ডেলটি পরিমাণ জলকে তাহলে এখান থেকে এখানে নিয়ে যেতে তাহলে কত কাজ করতে হয়েছে, তাহলে কত কার্য করতে হয়েছে, তাহলে অর্থাৎ তাহলে কৃতকার্য করতে হবে, তাহলে কৃতকার্য করতে হবে W1 মাইনাস W2 এই পরিমাণ। যে আমি তোমাকে এক্ষেত্রে 1000 টাকা দিয়ে পাঠিয়ে দিলাম, এখানে আমি তোমাকে 1000 টাকা দিয়ে পাঠিয়ে দিলাম এবং আমি তোমার এখানে হিসাব নিচ্ছি, বল যে তুই আমাকে কত টাকা ফেরত দিচ্ছিস। দেখলাম যে তুমি আমাকে 200 টাকা ফেরত দিলে, এখানে তোমাকে আমি 1000 টাকা দিয়ে পাঠিয়ে দিলাম আর আমি দেখলাম যে তুমি এখানে আমাকে 200 টাকা ফেরত দিলে। তার মানে কি, তাহলে তাহলে আমি তোমাকে দিলাম 1000 টাকা, তুমি এখানে 200 টাকা দিচ্ছ, তার মানে এই পয়েন্টে সিস্টেমের উপর আমি 1000 টাকা পরিমাণ কাজ করলাম আর এক্ষেত্রে সিস্টেম 200 পরিমাণ কাজ করছে। তার মানে তাহলে এই 1000 থেকে যদি 200 বাদ দিয়ে দিই তাহলে ওই যে 800 টাকা, তাহলে ওই 800 টাকা গেল কোথায়? আরে ওই 800 টাকা মানে কি, যে 800 টাকাটাই কি ওই 800 টাকা দিয়ে সিস্টেমটা জলকে এই পর্যন্ত যে উঠিয়েছে। তার মানে কি আমি কি করলাম, আমি এখানে জলকে প্রবেশ করে আমার কোনো কাজ নাই, মানে আমি 1000 টাকা দিয়ে দিলাম আর আমার কোনো কাজ নাই। আমি শুধু কি দেখলাম যে ও জলটা এখানে 200 শক্তি নিয়ে বার হচ্ছে, মানে জল এখানে বার করে 200 কার্য করছে। তাহলে আমি এবার ওর কাছে খোঁজ নিচ্ছি, আমি তোকে দিলাম 1000 টাকা আর তুই 200 টাকা দিয়ে তুই আমাকে 200 টাকা ফেরত দিচ্ছিস, তাহলে বাকি টাকা গেল কোথায়? তাহলে এ আমাকে বলবে তাহলে এখান থেকে এখানে জলকে উঠাতে কি করতে হয়েছে, আমাকে কাজ করতে হয়েছে, তাই না? তার মানে এই 1000 টাকা আমি দিলাম, এখানে আমি 200 টাকা ফেরত পাচ্ছি, তাহলে এই যে যেটা হবে, যেটা কি হবে, দিলাম 1000 ও বার করছে 200 টাকা, তাহলে ওই 800 টাকা কি লস হয়ে গেছে। এই 800 টাকা লস হয়নি, ওই 800 টাকাটা সিস্টেম জলকে কাজ করিয়েছে, জলকে উঠিয়েছে। তাহলে ওই যে সিস্টেম, তাহলে ও তাহলে কাজ কত করেছে, এক্স অবস্থানের সিস্টেম দ্বারা কার্যগত এটা এবং এখানে 200, তাহলে অতটা সিস্টেমটা জলকে এখান থেকে এখানে উঠাতে তাহলে কত কাজ করেছে, এই W1 মাইনাস W2 কাজ করেছে। তাহলে W1 কত, P1 ডেল ভি মাইনাস P2 ডেল ভি, তাই তো, P2 হচ্ছে ডেল ভি। তাহলে কত হবে, তাহলে P1 মাইনাস P2 এটা কত হবে, ডেল ভি। তার মানে জলকে এখান থেকে এখানে উঠাতে, তাহলে জলকে এখান থেকে এখানে উঠাতে এই পরিমাণ কাজ করতে হয়েছে। তাহলে জলকে এখান থেকে এখানে উঠাতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা এটা, এবং এই পরিমাণ কাজ করার মাধ্যমে সিস্টেম তরলের 2 প্রকারের শক্তির চেঞ্জ করেছে। 1 নম্বর কি, 1 নম্বর জলকে এখান থেকে এখানে সিস্টেম উঠিয়েছে, তার জন্য সিস্টেম একটা অভিকর্ষীয় স্থিতি শক্তি চেঞ্জ করিয়েছে। আর সেকেন্ড, এখানে বেগ ছিল V1, এখানে বেগ হচ্ছে V2, তার মানে সিস্টেম জলকে এখান থেকে এখানে নিয়ে যেতে 2 প্রকারের কাজ করেছে। 1 নম্বর কি, এর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করেছে, সেকেন্ড ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ করেছে, তাই না? তাহলে এখানে দিলাম 1000, এখানে পেলাম 200, তাহলে ও তাহলে কাজ কত করলো, ও কাজ করলো
800 টাকার। তার মানে কি আমি দিলাম W1 আর এখান থেকে বার করছে W2, তাহলে ও তাহলে কত কাজ করতো, তাহলে এখান থেকে জলকে এখানে নিয়ে যেতে ও তাহলে কাজ করলো কত, W1 মানে W2 কাজ করলো। তাহলে এবার এই পরিমাণ কাজ করার মাধ্যমে মানে এই পরিমাণ কি কৃতকার্য করলো, তাহলে এই পরিমাণ কৃতকার্য করলো মানে কি, তাহলে এই পরিমাণের সমান ও গতিশক্তি চেঞ্জ করেছে প্লাস পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করেছে। তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে অতএব গতিশক্তির পরিবর্তন, তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে, এখানে কত, তুমি ধরো যে এখানে এই যে এই পরিমাণ জলের কত ভর m, তার মানে এখানে কত গতিশক্তি হাফ m v1 স্কোয়ার, আর এখানে কত গতিশক্তি, এখানে কত হবে গতিশক্তি হাফ m v2 স্কোয়ার। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হবে, ছিল এটা হয়ে গেছে এটা, তাহলে হাফ m v2 স্কোয়ার মাইনাস হাফ m v1 স্কোয়ার। তাহলে এটা কি তার গতিশক্তি পরিবর্তন করলো, আর আরেকটা কি করলো, আর আরেকটা করলো হচ্ছে তার স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন, তাহলে এই পয়েন্টে কত পোটেনশিয়াল এনার্জি mgh2, আর এখানে কত পোটেনশিয়াল এনার্জি, ও তো এখানে h1 হাইটে আছে, এটা হবে mgh1। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কত mg ইন্টু h2 মাইনাস h1, তাই তো। তার মানে এখানে আমি এই পরিমাণ কাজ করলাম সিস্টেমের উপর, এই পয়েন্টে সিস্টেম এই পরিমাণ কাজ করলো, তাহলে সিস্টেম তাহলে কত এই পরিমাণ আমি দিলাম, এখানে আমি এই পরিমাণ ফিরে পাচ্ছি, তাহলে সিস্টেম তাহলে একাই কত কাজ করলো, এই W1 মাইনাস W2 কাজ করলো, মানে কি এই পরিমাণ সিস্টেম কাজ করলো, তাহলে এই পরিমাণ এটা, তাহলে এটাই তাহলে সমান কী হবে, তাহলে এই পরিমাণ কাজ করলো, তাহলে কি এই পরিমাণ শক্তি দিয়ে এক নাম্বার ওর গতিশক্তি চেঞ্জ করালো, একটা ওর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করালো। তাহলে গতিশক্তি চেঞ্জ করালো, তাহলে ও চেঞ্জ করালো মানে কাজ করলো, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করালো মানে কাজ করলো। তাহলে এই তরলকে গতিশক্তি চেঞ্জ করাতে এবং পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করাতে তার টোটাল তাহলে কাজ কত করবে, টোটাল কাজ, তার মানে এই গতিশক্তির পরিবর্তন প্লাস এই স্থিতিশক্তির পরিবর্তন, এই টোটাল যে কাজ করলো সেটা এই পরিমাণ শক্তির বিনিময়ে, তাহলে এই পরিমাণ কার্যের বিনিময়ে। তাহলে আমরা বলবো যে অতএব P1 মাইনাস P2 ইন্টু ডেল ভি, তাহলে এই পরিমাণ কাজটাই কার সঙ্গে সমান, তাহলে এই পরিমাণ কাজ করার মাধ্যমেই ওই সিস্টেম তরলের গতিশক্তি চেঞ্জ করালো, তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করালো, তাহলে এই পরিমাণ কৃতকার্যটাই তার গতিশক্তির পরিবর্তন ঘটাতে কার্য আর তার স্থিতিশক্তির পরিবর্তন ঘটাতে কার্যের যে সমষ্টির সঙ্গে সমান। তাহলে কত হবে, তাহলে হবে এই যে এখানে কমন নিয়ে নাও, হাফ m v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার প্লাস mg ইন্টু h2 মাইনাস h1। তার মানে দিলাম 1000 পাচ্ছি 200, তাহলে কাজ করলো কত 800, তাহলে এই 800 পরিমাণ যে কাজ করলো এই 800 পরিমাণ টাকা দিয়ে ও এক নাম্বার ওর গতিশক্তি চেঞ্জ করালো, তার জন্য কার্য হয়েছে, প্লাস কি পোটেনশিয়াল চেঞ্জ করাতে কার্য। তাহলে এই 800 পরিমাণ টাকা দিয়ে ও দুটো কাজ করলো, একটা কি তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করলো, গতিশক্তি চেঞ্জ করলো, তাহলে যেই পরিমাণ কাজ করলো সেটা কি তার পোটেনশিয়াল এনার্জি পরিবর্তন প্লাস কাইনেটিক এনার্জি পরিবর্তন। ক্লিয়ার। তাহলে P1 মাইনাস P2 ইন্টু ডেল ভি ইকুয়ালস টু হাফ m মানে কি আমি অলরেডি বার করে রেখেছি, m মানে কি, m মানে রো ইন্টু ডেল ভি, তাহলে m মানে রো ইন্টু ডেল ভি ইন্টু v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার প্লাস আবার m মানে কি রো ইন্টু ডেল ভি ইন্টু জি ইন্টু h2 মাইনাস h1, তাই তো। ডেল ভি কাটলো, তাহলে কি থাকছে P1 মাইনাস P2 ইকুয়ালস টু কি থাকছে
হাফ রো ভি টু স্কোয়ার মাইনাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস রো জি এইচ টু মাইনাস রো জি এইচ ওয়ান। যতগুলো আছে ওয়ান, এই ওয়ানগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? তাহলে হবে পি ওয়ান, পি ওয়ান হলো, এটাকে নিয়ে আসো, তাহলে কত হবে? প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার, এটাকে নিয়ে আসো, তাহলে হাফ রো জি এইচ ওয়ান ইকুয়ালস টু এটা মাইনাস ওদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? প্লাস, তাহলে পি টু হবে প্লাস, এদিকে তো প্লাস আছেই, প্লাস হাফ রো ভি স্কোয়ার তো আছেই, আবার প্লাস কি? প্লাস রো জি এইচ টু। তাহলে তুমি কি পেলে? তাই তোমরা পেলে পি ওয়ান হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস রো জি এইচ ওয়ান ইকুয়ালস কত? ইকুয়ালস টু পি টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার প্লাস রো জি এইচ টু। তার মানে পি ওয়ান কি? পি ওয়ান হচ্ছে এক্স পয়েন্টে চাপ, একক আয়তনে চাপ শক্তি, তাই না? পি ওয়ান তো এই পয়েন্টে, হাফ রো ভি ওয়ান স্কোয়ার মানে এই পয়েন্টে একক আয়তনে গতিশক্তি, রো জি এইচ ওয়ান কোথায়? এইচ ওয়ান তো এই পয়েন্টে, তাহলে পি ওয়ান এই পয়েন্টে, হাফ রো ভি ওয়ান স্কোয়ার এই পয়েন্টে এবং হাফ রো জি এইচ ওয়ান এই পয়েন্টে। আবার দেখো এই পয়েন্টে কত? এই পয়েন্টে চাপ শক্তি মানে একক আয়তনে চাপ শক্তি পি টু হচ্ছে এই পয়েন্টে, এখানে কত? বেগ হচ্ছে ভি টু, তাহলে হাফ রো ভি টু স্কোয়ার এই পয়েন্টে, আর রো জি এইচ টু, তাহলে এইচ টু কোথায়? এই পয়েন্টে। তাহলে আমরা বলতে পারবো যে এই পয়েন্টে তার একক আয়তনে চাপ শক্তি, আর হাফ রো ভি ওয়ান স্কোয়ার মানে কি বোঝায়? একক আয়তনে গতিশক্তি, এবং রো জি এইচ মানে একক আয়তনে স্থিরশক্তি। তাহলে এই পয়েন্টে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিরশক্তি এবং একক আয়তনে চাপ শক্তির মান যা এই কোনটা পয়েন্টে, সেটা এই পয়েন্ট হোক বা এই বা এই পয়েন্ট হোক, তাহলে এই পয়েন্টে তাহলে একক আয়তনে চাপ শক্তি, একক আয়তনে গতিশক্তি এবং একক আয়তনে স্থিরশক্তির সমষ্টি হচ্ছে সমান। তাহলে এই পয়েন্টে তাদের মোট শক্তির যোগফল যা, এই পয়েন্টে কি মোট শক্তির যোগফল একই, সেটা এই দু পয়েন্ট বলে না, সেটা যে কোনো পয়েন্টেও তাই হবে। তুমি এই এইচ টু যদি এখানে ধরতে, এইচ টু যদি এখানে ধরতে, তবু কি তাই হতো। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা কি পেলাম? এটাকে আমি মুছছি, হ্যাঁ, এটাকে আমি অবশ্যই টুকবে, তাই এটা আমি, তাহলে তোমরা কি পেলে? তাহলে তোমরা পেলে যে পি ওয়ান প্লাস হাফ রো ভি ওয়ান স্কোয়ার প্লাস রো জি এইচ ওয়ান ইকুয়ালস কত? পি টু প্লাস হাফ রো ভি টু স্কোয়ার প্লাস রো জি এইচ টু, তাই তো? তাহলে এটা ইকুয়ালস টু এটা, তাহলে যে কোনো পয়েন্টে, তাহলে এই আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে এই প্রবাহীর যে কোনো পয়েন্টে তার একক আয়তনে চাপ শক্তি, একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তির কি যোগফলটা সব জায়গাতেই সমান। তাহলে আমরা বলতে পারবো যে সব জায়গাতে সমান মানে কি? সব জায়গাতে সমান মানে এই টোটাল যোগফলটাকে একটা কনস্ট্যান্ট মান, তাই তো? এই টোটালের যোগফল যদি 5 হয়, এর যোগফল 5 হবে, তাহলে যে কোনো পয়েন্টে কি ওই যোগফলটা 5। তাহলে 5 মানে কি? তাহলে যে কোনো পয়েন্টে তাহলে একক আয়তনে চাপ শক্তি, একক আয়তনে গতিশক্তি এবং একক আয়তনে ওর স্থির শক্তির যে সমষ্টি সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এটা কি আমাদের বার্নলিস থিওরাম, তাই তো? এবং দেখো যেহেতু তরল কি অসংনম্য, অসান্দ্র মানে আদর্শ, সেহেতু এখানে কোনো সংকোচনজনিত কোনো স্থিতিশক্তি নাই। রো জি এইচ মানে কি? একক আয়তনে অভিকর্ষীয় স্থিতিশক্তি, তাই তো? তাহলে এখানে কি কোনো সংকোচন বা প্রসারণজনিত কোনো শক্তি কিন্তু নাই। কেন? এটা অসংনম্য এবং এক্ষেত্রে কোনো শক্তি লস হয়নি। আরে শক্তি যদি লস হতো, এখান থেকে এখানে গেল, যদি সান্দ্রতা কাজ করতো, যে তরল এখান থেকে যদি এখানে যায়, তাহলে সান্দ্রতা জনিত বল কাজ করতো, মানে ঘর্ষণ কাজ করতো, মানে এখান থেকে এখানে যাওয়ার জন্য
কিছু শক্তি লস হতো। তা যদি শক্তি লস হতো তাহলে এখানকার মোট শক্তি আর এখানকার মোট শক্তি আমি সমান পেতাম না। কিন্তু 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 কি পেলাম, এখানকার মোট শক্তি আর এখানে মোট শক্তি কি সমান। তার মানে কি কোনো ঘর্ষণজনিত কোনো বল কাজ করেনি, মানে ওটা অসান্দ্র তরল, মানে এটা আমাদের আদর্শ তরল। ক্লিয়ার? তাহলে যে কোনো পয়েন্টে কি হয়, তাহলে যে কোনো পয়েন্টে একক আয়তনে চাপ শক্তি, একক আয়তনে গতিশক্তি এবং একক আয়তনে চাপ শক্তি সমষ্টি কি হলো, কনস্ট্যান্ট। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। তোমরা এটাকে অবশ্যই করে নিবে। আগে করবে এখানে কার্য, তারপর এখানে কার্য, দুটা যে ডিফারেন্স করবে, ওই ডিফারেন্স করে যেই কার্য মান পাবে ওই কার্য দিয়ে তরল দুই প্রকারের কাজ করবে। তাহলে তাহলে এখানকার কার্য এখানকার কার্য দুটো ডিফারেন্স করে তুমি যে কার্যের মান পাবে ওই কার্যের সমান তরল তার স্থিতি শক্তি চেঞ্জ করবে, তার গতিশক্তি চেঞ্জ করবে। তাহলে তরল এখান থেকে এখানে যেতে যে পরিমাণ কার্যটা হবে, মানে কি, তাহলে এখানকার শক্তি এখানকার শক্তি, তাহলে এই দুটা শক্তির ডিফারেন্স করলে যে পরিমাণ কৃতকার্য পাবে সেই পরিমাণ কৃতকার্য দিয়ে তরল দুই প্রকার কাজ করবে। তাহলে এই পরিমাণ কৃতকার্যের সাহায্যে তরল জলের স্থিতি শক্তি চেঞ্জ করছে, তরলটার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ করছে। তাহলে এই পরিমাণ কার্যই কি, তাহলে এই পরিমাণ কার্যের সাহায্যেই তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ, তার কাইনেটিক এনার্জি চেঞ্জ। তাহলে এই পরিমাণ কার্যই কী হবে, দুটা শক্তি চেঞ্জের সঙ্গে সমষ্টি সমান। তারপর এর গতি করলাম, শেষ হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার। এবার বার্নৌলির থিওরামের আমরা আরেকটা রূপ দেখাচ্ছি। এই বার্নৌলির থিওরামের আরেকটা রূপ তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই টুকে নেবে, অবশ্যই টুকে নেবে, অবশ্যই। ক্লিয়ার? তো দেখো, তাহলে পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ ইকুয়ালস কী হবে, কনস্ট্যান্ট। তুমি উভয় দিকে রো জি দিয়ে ভাগ করে দাও, তাহলে পি বাই রো জি প্লাস এটা কত হবে, ভি স্কোয়ার বাই টু জি, তাই তো? রো জি দিয়ে ভাগ করলে রো রো কাটবে, শুধু জি পড়ে থাকবে, প্লাস এইচ ইকুয়ালস কী হবে, এটাও কনস্ট্যান্ট, তাই না? এই পি বাই রো জি একে বলে চাপ শীর্ষ, একে কি বলে, চাপ শীর্ষ। ভি স্কোয়ার বাই টু জি একে বলে বেগ শীর্ষ, একে কি বলে, একে বলে বেগ শীর্ষ। এইচ বলতে কি বোঝায়, উচ্চতা শীর্ষ, একে কি বলে, উচ্চতা শীর্ষ। তাহলে তোমরা আরেকটা বার্নৌলির থিওরামে তোমরা বিকল্প উপপাদ্য লিখতে পারো যে কোনো কোনো অসংনম্য আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তার চাপ শীর্ষ, বেগ শীর্ষ এবং উচ্চতা শীর্ষের সমষ্টি ধ্রুবক। তুমি এটাও লিখতে পারো। কেন এটাকে চাপ শীর্ষ কেন বলছে, দেখো নাও, এটাকে চাপ শীর্ষ কেন বলছে, দেখো এটাকে চাপ শীর্ষ কেন বলছে, আমি এটাকে তোমাকে দেখাচ্ছি তার মাত্রা বিশ্লেষণ করে। দেখো এই যে চাপ, প্রেসার, ঠিক আছে, প্রেসার বলো, এই প্রেসারের একক কী হয়, এই প্রেসার পি মানে কি প্রেসার, এই প্রেসারের একক কী হয়, সিজিএসএ, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হলো। নিচে ঘনত্ব, ঘনত্বের একক কী হয়, গ্রাম পার সেন্টিমিটার কিউব ইন্টু জি, জি মানে কি ত্বরণ, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে তোমরা তাহলে কীভাবে লিখতে, তাহলে তোমরা এটাকে যদি ভাঙিয়ে লেখো, এটাকে ভাঙালে কি হবে, এটাকে ভাঙালে কি হবে, ডাইন ইন্টু সেন্টিমিটার কিউব উপরে যাবে, সেন্টিমিটার কিউব আর উপরে যাবে সেকেন্ড স্কোয়ার যাবে, আর নিচে কে থাকবে, নিচে থাকবে আবার সেম এই যে সেন্টিমিটার কিউব ইন্টু গ্রাম থাকবে, সেন্টিমিটার কিউব কাটলো, হলো। আবার দেখো, আবার এই ডাইনকে, এই ডাইন মানে কি লিখবে, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এই এফ মানে কি ডাইন মানে কি গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এই ডাইন মানে কি লিখবে, এই ডাইন মানে লিখবে আবার গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আর উপরে কি আছে, উপরে একটা সেকেন্ড স্কোয়ার আছে, হলো, আর নিচে একটা গ্রাম আছে।
গ্রাম আর গ্রাম কাটলো, এটা কাটলো, তাহলে আলটিমেটলি তাহলে এই টোটালটাকে যদি মাত্রা বিশ্লেষণ করি বা যদি একক দিয়ে লিখি তাহলে এই টোটালটা মানে কি বোঝাচ্ছে? অনলি সেন্টিমিটার। যদি এটা লিখি দেখো বেগের স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মানে সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, তাই তো। আর জি মানে কি? জি মানে সেন্টিমিটার, তাহলে এই যে জি মানে কি? এই জি মানে আমরা কি লিখবো? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? জি মানে এটা কাটলো, এটা কাটলো, তাহলে কে থাকছে? এটাও থাকছে সেমি, হলো। আবার এইচ, তাহলে এইচ মানে কি? এটাও সেমি। তার মানে অ্যাকচুয়ালি এই যে পি বাই রো জি, এই টোটালটার এককটা কি হচ্ছে? সেমি, মানে কার একক? উচ্চতা, মানে শীর্ষের একক। ভি বাই টু জি, এর টোটালটার আবার একক কি? সেমি, তাহলে এটা মানে কি? কি বোঝাচ্ছে? শীর্ষ, মানে তার উচ্চতা বোঝাচ্ছে। আর এইচ মানে কি? উচ্চতা। তার মানে পি বাই রোজি মানে চাপ শীর্ষ, মানে চাপের উচ্চতা। ভি স্কোয়ার বাই টু জি মানে এটা কি? আবার গতিবেগের উচ্চতা। আবার এইচ মানে কি? এরকমও তার উচ্চতা। তার মানে কি? তার চাপ শীর্ষ, বেগ শীর্ষ এবং উচ্চ শীর্ষ সমষ্টি হচ্ছে কি? কি হচ্ছে? আমাদের কনস্ট্যান্ট। ক্লিয়ার? এটা মানে আবার হচ্ছে কনস্ট্যান্ট। এবার 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 তোমরা আবার এখানে ফিরে আসো। এই সমীকরণে আমি কতকগুলো বার্নৌলির উপপাদ্যের কিছু বিকল্প রূপ দেখাচ্ছি। তুমি আবার এখানে ফিরে আসো, তাই তুমি এটাকে আবার মিশে দাও, এখানে ফিরে আসো। যদি বলা হয় বেগটা শূন্য, যদি বলে বেগ শূন্য, তাহলে যদি বেগ শূন্য হয়, যদি বলে বেগ শূন্য হয় তাহলে পি প্লাস রো জি এইচ কত হবে? কনস্ট্যান্ট, তাই না? দেখো তো এই রো জি এইচ, একে যদি তুমি এককে ভাঙো কি হবে? রো মানে কি? রো মানে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। জি মানে কি? জি মানে আবার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এইচ মানে কি? আবার এইচ বলতে বোঝায় হাইট, মানে সেন্টিমিটার। সেন্টিমিটার এটা কাটলো, তাহলে কে থাকছে? গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। তাই তুমি এই রো জি এইচের একক পেলে গ্রাম পার সেমি ইন্টু সেকেন্ড স্কোয়ার। আবার কে আছে? পি, তাহলে ওর সঙ্গে পি যোগ আছে, তাহলে পি মানে কি? পি এর একক কী হয়? ডাইন পার সেমি স্কোয়ার। ডাইন মানে কি? ডাইন মানে হচ্ছে গ্রাম বাই সেন্টিমিটার। ডাইন মানে কি হয়? ডাইন মানে হয় গ্রাম ইন্টু সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার ইন্টু আবার সেন্টিমিটার স্কোয়ার। এটা কাটলো, তাহলে কি হবে? তাহলে গ্রাম বাই সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার। দেখো, তার মানে এই চাপের একক কি হলো? গ্রাম পার সেমি সেকেন্ড স্কোয়ার। আর এই রো জি এইচ মানে কি? আবার গ্রাম পার সেমি সেকেন্ড স্কোয়ার। তার মানে এই রো জি এইচটাই কি? চাপের সমতুল্য, তাই তো। কিন্তু দেখো তাহলে এই পি প্লাস রো জি এইচ, তাহলে এটাও তো চাপ। আর রো জি এইচ মানে কি? আবার দেখো চাপেরই যে একক তার সঙ্গে সমান, তাহলে রো জি এইচ মানে কি? চাপ। তাহলে এই টোটালটাকে আমরা কি বলি? এই পি প্লাস রো জি এইচ, এই টোটালটাকে বলা হয় স্ট্যাটিক প্রেসার। স্ট্যাটিক প্রেসার, মানে একে আমরা কি বলি? যে স্থির প্রেসার। কেন? আরে আমি এই সমীকরণে বেগের মান তো শূন্য করে দিয়েছি, তাহলে বেগের মান শূন্য মানে কি? তাহলে এটা সম্পূর্ণ প্রেসারের যোগফল। এটা কোন প্রেসার? এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক প্রেসার। আর যখনই করব রো ভি স্কোয়ার, তাই তো। আরে দেখো এটার সঙ্গে এটা যোগ আছে, আবার তাহলে কি এটা প্রত্যেকটা যোগ, তাহলে এর একক যা, এর এককটা, তাহলে এটা যদি প্রেসার, তাহলে এটাও কি? প্রেসারের সমতুল্য রাশি, এটাও প্রেসারের সমতুল্য রাশি। বাট যখন বেগ শূন্য হবে তাহলে এই টোটালটাকে আমরা কি বলি? স্ট্যাটিক প্রেসার। আর হাফ রো ভি স্কোয়ার এটাও প্রেসার, বাট এটা আমাদের কোন প্রেসার? এটাকে আমরা কি বলবো? গতীয় প্রেসার। কি বলবো? গতীয় চাপ। হ্যাঁ, তাহলে এটাকে আমাদের স্ট্যাটিক মানে স্থির চাপ, আর এটাকে আমাদের গতীয় চাপ। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে সেম, যে ওই স্থির চাপ, এই যে এটা পি প্লাস রো জি এইচ মানে স্থির চাপ প্লাস গতিচাপ মানেও আবার কনস্ট্যান্ট। ক্লিয়ার?
তাহলে এগুলো তোমাকে ভালো করে তোমাকে পড়তে হবে। তাই তোমরা কি বললে যে বার্নলির উপপাদ্য কি বলে, বার্নলির উপপাদ্যের সীমাবদ্ধতা কি, এবং বার্নলির উপপাদ্যের বিভিন্ন বিকল্প রূপ পড়লে, তাই তো বিভিন্ন বিকল্প রূপ তোমরা হচ্ছে পড়লে। ক্লিয়ার? তোমরা বিকল্প রূপ তোমরা হচ্ছে পড়লে। তাহলে পি প্লাস হাফ রো ভি স্কোয়ার প্লাস প্লাস রো জি এইচ ইকুয়ালস কত হবে, কনস্ট্যান্ট। হলো? তাহলে তোমাদের আজকে বার্নলির উপপাদ্য কি বলেছে সেটা পড়ানো হলো, বিকল্প রূপগুলো পড়ানো হলো, এবং তার সঙ্গে বার্নলির উপপাদ্যের প্রমাণ এবং সীমাবদ্ধতা। তাহলে দেখো যে প্রমাণটা কতটা জরুরি, মানে অ্যাকচুয়ালি কি যে তোমাকে মানে অ্যাকচুয়ালি ওই বার্নলির উপপাদ্যের মধ্যে যে প্রমাণ, ওর মধ্যে কত কিছু জিনিসকে ধরতে হয়েছে এবং তার সীমাবদ্ধতাগুলি তোমরা জানলে। এই বার্নলির উপপাদ্য তোমরা মন দিয়ে পড়বে। নেক্সট দিন আমরা বার্নলির উপপাদ্যের বিভিন্ন প্রয়োগগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে মন দিয়ে ভালো করে পড়ো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।